Dear student, today we are going to learn something about special uses of some phrases and words. HSC English second paper, question number 3. Very easy topic it is. Indeed, you people are very much aware about this one. So I guess today's topic is very interesting as well. Very easy one for every students. So let's start from the slide. Our topic, question number 3, special uses of phrases and words from ECT English second paper. Okay, now we are going to the slide. আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস এবং ওয়ার্ডসগুলো একটা একটা ধরে ধরে আমরা আগে ফর্মুলাগুলো বুঝবো, দেন আমাদের জন্য টপিকটা অনেক ইজি গোয়িং হয়ে যাবে। নাম্বার 1, অ্যাজ ইফের ব্যবহারটা আমরা অনেক পেয়েছি। কোথায় পেয়েছি? যেমনটি আমরা পেয়েছি কমপ্লিটিং সেন্টেন্সেস, ওখানে অ্যাজ ইফ পেয়েছি। রাইট ফর্ম অফ ভার্ব যখন করতে যাই সেখানেও অ্যাজ ইফ পেয়েছি। আমরা যখন কানেক্টর বা লিঙ্কিং করতে যাই সেখানেও পেয়েছি। তার মানে অ্যাজ ইফের ব্যবহারটা অনেক বিস্তৃত এবং ব্যাপক। তো অ্যাজ ইফের ফর্মুলাটা কি আমরা জানি। অ্যাজ ইফ যুক্ত বাক্যে যদি প্রথম বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় বাক্য ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু যদি প্রথম বাক্য ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় বাক্য ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আমি একটা উদাহরণ দিয়েছি। অ্যাজ ইফ হচ্ছে বাক্যের মাঝখানে থাকবে। এখানে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে দ্বিতীয় বাক্য হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। তাহলে এখানে দুটা বাক্যতে যদি আমরা এখানে দেখি, প্রথমে কি হি অ্যাক্টস, সে এমন ভান করে বা এমন অভিনয় করে যেন সে সব কিছু জানে। তাহলে প্রথম বাক্য আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এক থেকে হয়েছে অ্যাক্টস, এস বাই এর যোগ হয়েছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে। তাই দ্বিতীয় বাক্যে মাঝখানে বাক্য জয়েন হয়েছে অ্যাজ ইফ দিয়ে। আমরা দ্বিতীয় বাক্যে দেখি নো থেকে ভার্বটা হয়েছে নিউ ফার্স্ট ইনডিফিনিট। তার মানে প্রথম বাক্য এক্স হওয়াতে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়াতে দ্বিতীয় বাক্য নিউ হয়েছে ফার্স্ট ইনডিফিনিট। এটা হচ্ছে প্রথম সূত্র। যদি প্রথম বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় বাক্য ফার্স্ট ইনডিফিনিট হবে। এবং এরকম বাক্যে আমরা মাঝখানে গ্যাপ যেটা থাকবে সেটাতে অ্যাজ ইফ বসাবো 3 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে। আবার দ্বিতীয় বাক্য আমরা দেখি হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। তো হি অ্যাক্টেড হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, তাই আমরা দ্বিতীয় বাক্য ফার্স্ট পারফেক্ট টেন্স করেছি, হি হ্যাড নোন এভরিথিং। তাহলে অ্যাক্টেড ফার্স্ট ইনডিফিনিট, হ্যাড নোন হচ্ছে ফার্স্ট পারফেক্ট। তার মানে মাঝখানে অ্যাজ ইফ বসছে। তাহলে অ্যাজ ইফ বাক্যের 3 নম্বর কোয়েশ্চেনে অ্যাজ ইফ বসবে বাক্যের মাঝখানে বসবে। একদিকে প্রেজেন্ট ইনডিফিনিট যদি বাক্যটা শুরু হয় তাহলে পরের অংশে ফার্স্ট ইনডিফিনিট হবে, আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় ফার্স্ট পারফেক্ট। আশা করি এটা বুঝেছ। দ্বিতীয়টা হচ্ছে আনলেসও আমরা অনেক ব্যবহার পাই ব্যাপক বিস্তৃত পরিসরে। এটা কমপ্লিটিংয়ে আছে, কানেক্টরে আছে, রাইট ফর্ম ভার্বে আছে, কোয়েশ্চেন নাম্বার 3-তে পাচ্ছি। তাহলে আনলেস হচ্ছে যদি না। আনলেস যুক্ত বাক্যে একটি বাক্য সাধারণত প্রেজেন্ট টেন্স থাকে আর একটি বাক্য ফিউচার টেন্স থাকে। তাহলে আমরা একটা উদাহরণ দেখছি, আনলেস ইউ আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস ইউ উইল নট এবল টু লার্ন। তাহলে আমরা দেখছি আনলেস যুক্ত বাক্যে একটা প্রেজেন্ট বাক্য আনলেসের পরে ইউ আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, ইউ আর অ্যাটেন্টিভ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইউ উইল নট এবল টু লার্ন, তুমি শিখতে পারবে না। তাহলে উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট দ্বিতীয় বাক্য। তাহলে এখানে কিন্তু মূলত বাক্যটা এইভাবে পরীক্ষা আসে না, পরীক্ষা আসে হচ্ছে এভাবে, ইউ উইল নট এবল টু লার্ন, ফিউচার দিয়ে বাক্যটা শুরু হবে, মাঝখানে গ্যাপ থাকবে, তারপর থাকবে ইউ আর অ্যাটেন্টিভ। তার মানে আমরা লিখব ইউ উইল নট এবল টু লার্ন, তুমি শিখতে পারবে না ড্যাশ ইউ আর অ্যাটেন্টিভ আনলেস ইউ আর অ্যাটেন্টিভ। তার মানে ফিউচার দিয়ে শুরু হবে, ফিউচার প্লাস আনলেস প্লাস প্রেজেন্ট, এটা হবে ফর্মুলা। তাহলে আমরা জানি আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তা আমরা যদি আরও সহজ করে বলি আম প্লাস জাম প্লাস কাঁঠাল, তা আমরা এটাকে তো 3টাকে যে কোনোভাবে রিসাপল করে লিখতে পারি। কাঁঠাল প্লাস জাম প্লাস আম একই কথা, জাম প্লাস আম প্লাস কাঁঠাল এটাও হয়। তার মানে আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সেটাকে ফিউচার প্লাস আনলেস প্লাস প্রেজেন্ট করলেও আমরা পারবো। দেন
নাম্বার 3 লেস্ট। লেস্ট মানে হচ্ছে ভয় পাওয়া, পাশে আবার না। 3 তথ্য এটার, ভয় পাওয়া, পাশে আবার না। মানে কি, বাংলা যদি আমরা চিন্তা করি, আমি খুব সাবধানে হাঁটি, আবার না পড়ে যাই। আমি করোনার মধ্যে বাসা থেকে বের হই না, আবার না আমাকে করোনা আক্রান্ত হই, আমি না আবার করোনা আক্রান্ত হই। তার মানে এটা হচ্ছে ভয় পাওয়া অর্থে। বা পাশে আমি বলি, আমি রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করি না, পাশে জ্বর আসে। অথবা বললাম, আমি অসৎ সঙ্গে মিশি না, আবার না বিপদে পড়ি। তাহলে আবার না, ভয় পাওয়া, পাশে, এরকম অর্থে লেস্ট ব্যবহৃত হয়। এটা একটা ফর্মুলা। কেমন? লেস্ট যুক্ত বাক্যে দ্বিতীয় সাবজেক্টের পর শুড বা মাইট বসে। যেমন এখানে বলছে স্টাডি সিরিয়াসলি লেস্ট ইউ শুড গেট লেস মার্কস। মনোযোগ দিয়ে পড়ো, আবার না কম নাম্বার পাও। তার মানে লেস্ট যুক্ত বাক্যে দ্বিতীয় সাবজেক্টের পর শুড বা মাইট বসবে, এবং লেস্ট হচ্ছে ভয় পাওয়া, পাশে আবার না। আমি বললাম আমি মাল্টিমিডিয়া ক্লাস নিচ্ছি, আবার না সময় বেশি লাগে ক্লাসে। বললাম আমি অনলাইন ক্লাস নিচ্ছি, আবার না শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। আমি ফ্যানটা কমিয়ে রাত্রিতে ঘুমাই, আবার না ঠান্ডা লেগে যায়। আমি করোনা রুগীকে দেখতে যাই না, আবার না আক্রান্ত হই। তো সবগুলো হচ্ছে ভয় পাওয়া অর্থে, অথবা হচ্ছে পাশে, অথবা আবার না। এই 3টা ফর্মুলা আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আমরা পাই ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে। ইট ইজ টাইম, এখনই সময়। এটা যুক্ত বাক্যের দ্বিতীয় সাবজেক্টের পর পোস্ট ইনডিফিনিট টেন্স। সহজ কথা, ইট ইজ হাই টাইমের থাকলেই একটা সাবজেক্টের পরে ভার্ব যেটা হবে সেটা হবে পোস্ট ইনডিফিনিট। সেটা কেমন? ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। এখনই সময় বাজে অভ্যাসগুলো ছেড়ে দেই। এটা একটা ইট ইজ হাই টাইম। আবার হতে পারে ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন। এখনই সময় দুর্নীতি ছেড়ে দেই। আবার বললাম ইট ইজ হাই টাইম উই টুক প্রপার steps or initiatives to take control over corona অথবা COVID-19. It is high time we take proper action against corrupted people. তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে যদি বাক্য থাকে, আমরা শুড মাইট দিয়েও সেটা করতে পারি। তারপর ইট ইজ হাই টাইম উই স্টপড স্মোকিং। এইভাবে ফার্স্ট ইনডিফিনিট হবে ইট ইজ হাই টাইমের পরে। ওটা হচ্ছে মূল ফর্মুলা। উড রেদার মানে হচ্ছে বরং। উড রেদার যুক্ত বাক্যে দ্বিতীয় মানে পরের অংশে দেন থাকবে। এটা হচ্ছে সহজ বোঝার উপায়। পরীক্ষায় উড রেদার কোথায় বসাবে? যেখানে একটা বাক্যে দেন থাকবে সেই বাক্যের আগে তুমি উড রেদার বসাবে। আরেকটা বিষয় আছে, উড রেদার সাধারণত সাবজেক্টের পরে বসে। যেমন আই ড্যাশ ডাই দেন বেক। আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না। তাহলে আই ড্যাশ সাবজেক্টের পরে বসবে। আই উড রেদার ডাই দেন বেক। আই উড রেদার ফেল ইন দি এক্সাম দেন কপি। আমি বরং পরীক্ষায় ফেল করব তবু নকল করব না। তো উড রেদার যুক্ত বাক্যে দ্বিতীয় অংশে দেন দ্বারা যুক্ত হয়, এবং হচ্ছে এটা হচ্ছে একটা কন্ডিশনের মতো হয়ে যায়। যেমন আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। আমি বরং চাকরি করব না তবু ঘুষ দিয়ে চাকরি নেব না। এরকম উড রেদার দেন। আই উড রেদার স্টে অ্যাট হোম। আমি বরং বাড়ি থাকবো দেন মিক্স উইথ ব্যাড পিপল। তবুও খারাপ মানুষের সাথে মিশবো না। আমি বরং বাসায় একা পড়ে থাকবো তবু বাজে মানুষের সাথে মিশবো না। আই উড রেদার স্টার্ভ। আমি বরং না খেয়ে থাকবো দেন বেগ। তবু ভিক্ষা করবো না। এটা হচ্ছে উড রেদারের ব্যবহার। দেন হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন মানে চিন্তা করা যায় না এমন। আমি একটা সাইকেলই কিনতে পারি না, মোটর সাইকেল তো অনেক দূরের কথা, বা গাড়ি তো অনেক দূরের কথা। এটা হচ্ছে লেট অ্যালোন, চিন্তা করা যায় না এমন অর্থে। আমি 10 মাইল হাঁটতে পারি না, 50 মাইল তো অনেক দূরের কথা। আমি একটা কাশি দিতে গেলেই আমার দেখা যাচ্ছে নাক দিয়ে ব্লাড বের হয়। তা আমি করোনা আক্রান্ত হলে তো জায়গায় মরে যাব। তো এটা হচ্ছে চিন্তা করা যায় না এমন। আমি একটা টেলিভিশনই কিনতে পারি না, কম্পিউটার তো অনেক দূরের কথা। এটা হচ্ছে লেট অ্যালোন, চিন্তা করা যায় না এমন। দেন আমরা বলতে পারি আমি 5,000 টাকা বেতনে চাকরি পাই না, 50,000 টাকা বেতন তো অনেক দূরের কথা। তাহলে চিন্তা করা যায় না এমন। আই ক্যান নট বাই এ টেলিভিশন অর টিভি লেট অ্যালোন আ কম্পিউটার। আমি একটা টিভি কিনতে পারি না, কম্পিউটার তো অনেক দূরের কথা।
নেক্সট স্লাইড আমরা দেখব ওয়ার্ডস ইট লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড। তাহলে তিনটা ফর্মুলা এখানে একসাথে, একটার সাথে আরেকটা মিল অমিল অনেক বিষয় জড়িত আছে এখানে। তিনটা বিষয়, ওয়ার্ডস ইট লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড। তাহলে ওয়ার্ডস ইট লাইক হচ্ছে কেমন হবে, এটা বলছে যে হোয়াট ইফ যুক্ত বাক্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এই বাক্যে প্রশ্নবোধক থাকবে। আবার বলছে হোয়াট ইফ যুক্ত বাক্য ভার্বে বাক্যে প্রশ্নবোধক থাকবে। আবার উড ইউ মাইন্ড যুক্ত বাক্যে প্রশ্নবোধক থাকবে, সাথে ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, ওয়ার্ডস ইট লাইক এবং হোয়াট ইফ এটার মধ্যে মিল কি, বা উড ইউ মাইন্ডের সাথে মিল কি। এই তিনটা ফর্মুলার মধ্যে একটা কমন মিল আছে, সেটা হচ্ছে তিনটা বাক্যে বসার শর্ত হচ্ছে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওয়ার্ডস ইট লাইকের পরেও প্রশ্নবোধক থাকবে, হোয়াট ইফের পরেও প্রশ্নবোধক থাকবে, উড ইউ মাইন্ডের পরেও প্রশ্নবোধক থাকবে। আরেকটা মিল সেটা হচ্ছে তিনটার ক্ষেত্রেই বাক্যের শুরুতে বসবে এগুলো। ওয়ার্ডস ইট লাইক বাক্যের শুরুতে বসে, হোয়াট ইফও বাক্যের শুরুতে বসে, উড ইউ মাইন্ডও বাক্যের শুরুতে বসে। আরেকটা মিল আছে, তাহলে প্রথম মিল পেলাম, এইগুলো বসার সত্য হচ্ছে শেষে বাক্যের শেষে প্রশ্নবোধক থাকবে। দ্বিতীয় আরেকটা তিনটার মিল হচ্ছে এগুলো বাক্যের শুরুতে বসে। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে প্রথম দুইটা মিল আছে, যেমন ওয়ার্ডস ইট লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, উড ইউ মাইন্ডের পরেও ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু অর্থ তিনটার ক্ষেত্রে ভিন্ন। ওয়ার্ডস ইট লাইক হচ্ছে কেমন হবে, হোয়াট ইফ হচ্ছে ব্যাপার না, উড ইউ মাইন্ড হচ্ছে যদি কিছু মনে না করো বা তোমার কি কোনো আপত্তি আছে, এটা সাধারণত রিকোয়েস্ট অর্থে ব্যবহৃত হয়। তাহলে তিনটা বাক্যে মিল বললাম। অমিল কি, অমিল হচ্ছে তিনটার অর্থ ভিন্ন। অমিল হচ্ছে হোয়াটস ইট লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, উড ইউ মাইন্ডের পরেও ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু হোয়াট ইফের পরে ভার্ব প্লাস আইএনজি হয় না। তাহলে এগুলো হচ্ছে অমিল। তাহলে আমরা সূত্রটা কি দেখলাম, হোয়াটস ইট লাইক বসার সত্য বাক্যে শুরুতে বসে, ওই বাক্যের শেষে প্রশ্ন থাকে, এবং হোয়াটস ইট লাইকের পরে ভার্ব যেটা থাকবে সেটা ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমরা উদাহরণ দেখছি কি, হোয়াটস ইট লাইক গোয়িং টু এক্সকারশন অর স্টাডি ট্যুর, মানে শিক্ষা সফরে গেলে কেমন হবে। তারপর বলছে হোয়াট ইফ ব্যাপার না যুক্ত বাক্যে কি বলছি, হোয়াট ইফ ইউ ডোন্ট কাম টু মাই হাউস, তুমি যদি আমার বাড়িতে না আসো কোনো ব্যাপার না। তাহলে হোয়াট ইফের পরে ভার্বটা একবারে বেস ফর্ম বা নর্মাল ভার্ব হয়। আবার উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক, তুমি কি বইটা দিতে আমাকে একটু পারবা, বা বইটা দিতে তোমার কি কোনো আপত্তি আছে, আমাকে কি একটু দয়া করে বইটা দিবা, ওরকম অর্থ ব্যবহৃত। আশা করি বুঝতে পেরেছ। দেন হচ্ছে নাম্বার 10, ওয়াজ বর্ন, এটা সবাই পারো। ওয়াজ বর্ন হচ্ছে জন্মগ্রহণ করেছিল। তাহলে হি ওয়াজ বর্ন ইন 1999। ওয়াজ বর্ন বসানো একেবারেই সহজ, জন্ম, মাস, সাল, দিন, তারিখ, এগুলো সাধারণত যে বাক্যে থাকবে সেই বাক্যে ওয়াজ বর্ন বসে। দেন হচ্ছে হ্যাড টু, হ্যাভ টু, এটা হচ্ছে বাধ্য অর্থে ব্যবহৃত হয়। আমার বাবা সিরিয়াসলি অসুস্থ, আমি এখনই হসপিটালে যেতে বাধ্য। যেমন আমি বললাম আমি একজন কলেজ স্টুডেন্ট, ইউনিফর্ম পরতে আমি বাধ্য। তা আই এম এ কলেজ স্টুডেন্ট, আই ড্যাশ ওয়ার ইউনিফর্ম, তাহলে আই হ্যাভ টু ওয়ার ইউনিফর্ম অর আই হ্যাড টু ওয়ার ইউনিফর্ম। হ্যাভ টু এবং হ্যাড টু একই অর্থ, তাহলে বাধ্য অর্থে ব্যবহৃত। দ্য রোড ইজ ডেঞ্জার্ড, ড্যামেজড, উই হ্যাড টু রিপেয়ার ইট, রাস্তাটা একবারে নষ্ট হয়ে গেছে, আমরা এটা রিপেয়ার করতে হবে বা ঠিক করতে হবে, তাহলে এটা হচ্ছে বাধ্য। দেন বলছে হ্যাড বেটার, হ্যাড বেটার মানে ভালো হবে। যেমন বললাম আমার মা খুব অসুস্থ, এখনই তাকে হসপিটালে নিলে খুব ভালো হবে ডাক্তারের কাছে। আই এম সিক, আই হ্যাড বেটার গো টু ডক্টর, আমি অসুস্থ, আমি ডাক্তারের কাছে যাব। এখন হ্যাভ টু বসার সত্ত্ব হচ্ছে বাধ্য অর্থে ব্যবহৃত হয়, হ্যাড বেটার হচ্ছে ভালোভাবে ব্যবহৃত হয়। যেমন আমরা করোনা নিয়ে খুব অসচেতন, বিভিন্ন সচেতনতামূলক যদি প্রজেক্ট করে আমরা বিজ্ঞাপন আকারে অথবা টেলিভিশন অ্যাড অথবা হচ্ছে আমরা বিভিন্নভাবে মানুষকে আমরা হচ্ছে যদি সতর্ক করি তাহলে ভালো হবে। যেমন বলছে আই এম সিক, আই হ্যাড বেটার গো টু ডাক্তার, আমি অসুস্থ, ডাক্তারের কাছে গেলে ভালো হবে। তাহলে ভালো হবে অর্থ হচ্ছে হ্যাড বেটার, আর হচ্ছে বাধ্য হচ্ছে হ্যাভ টু। দেন বলছে উইথ এ ভিউ টু হচ্ছে জন্যে, এটা বসার পূর্ব সত্য হচ্ছে এটার পরে ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন আই কেম টু দ্য কলেজ উইথ এ ভিউ টু গেইনিং নলেজ, আমি কলেজে আসি জ্ঞান অর্জনের জন্য, তার মানে উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা হচ্ছে সত্য। তাহলে উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে জন্যে। আর হ্যাভ টুর আরেকটা বিষয় মনে রাখতে হবে,
সাবজেক্টের পরে সাধারণত হ্যাভ টু বসে। ডিরেক্ট বাক্যের গ্যাপ থাকলে ওখানে বসে না, একটা সাবজেক্ট থাকবে দেন হ্যাভ টু অথবা হ্যাভ টু বসবে, এটা হচ্ছে ওটা বসার শর্ত। দেন আরও ফর্মুলা আছে যেটা আমি লিখিনি, সেটা হচ্ছে নো সুনার হ্যাড, ওটা থাকলে দেন বসে, তাহলে উড রেদার থাকলেও দেন বসে। তাহলে দুটার বেসিক পার্থক্য কি? নো সুনার হ্যাড থাকলে দেন বসে, হার্ডলি থাকলে দেন বসে, স্কার্সলি থাকলে ওয়েন বসে, স্কার্সলি থাকলে ওয়েন দ্বারা যুক্ত হয়। তাহলে তিনটা ফর্মুলা একই রকম। নো সুনার হ্যাড দিয়ে কোনো বাক্য শুরু হলে এটা দেন দিয়ে কানেকশান হয়। দেন হচ্ছে হার্ডলি দিয়ে কোনো বাক্য যদি কনজাংশন যুক্ত হবে ওয়েন দিয়ে। স্কার্সলি কোনো বাক্য যদি শুরু হয় সেটা শেষ হবে ওয়েন দিয়ে। তার মানে এই তিনটা মিলে একই ফর্মুলা। এগুলো বাংলাতে চেনার উপায় হচ্ছে তে না তে। যেমন আমি যেতে না যেতে, খেতে না খেতে, পড়তে না পড়তে, ঘুমাতে না ঘুমাতে। তাহলে নো সুনার হ্যাড হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করতে না করতে, দেন হিজ ফাদার কেম, সে কাজটা শেষ না করতে করতে তার বাবা বাড়ি চলে আসলো। আবার হার্ডলি যদি বলে হার্ডলি হ্যাড হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করতে না করতে হিজ ফাদার কেম, তার বাবা এসেছিল। স্কার্সলি হ্যাড হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করতে না করতে হিজ ফাদার কেম, তার বাবা এসেছিল। এইভাবে। এবং নো সুনার হ্যাড এবং উড রাদার, এই দুইটার মধ্যে উড রাদারের পরও দেন থাকে, নো সুনার হ্যাডের পরও দেন থাকে। তাহলে আমরা কিভাবে পরীক্ষায় বুঝবো কখন নো সুনার হ্যাড বসাবো, কখন উড রাদার বসাবো? উড রাদার সাধারণত বরং অর্থে ব্যবহৃত হয়, আমি বরং মরে যাব তবে ভিক্ষা করব না। এখানে তো তেই নাতে আসে না। নো সুনার হ্যাড সাধারণত একটা বাক্য ফার্স্ট পারফেক্ট থাকে, অন্য আরেকটা বাক্য ফার্স্ট ইনডিফিনিট থাকে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। উড রাদারে মানে এই সত্য থাকে না যে একটা বাক্য ফার্স্ট ইনডিফিনিট থাকবে আরেকটা বাক্য ফার্স্ট পারফেক্ট থাকবে, কিন্তু নো সুনার, হার্ডলি, স্কার্সলি এগুলো বাক্যে বসার সত্ত্বেই হচ্ছে এগুলোর পরে এগুলো যুক্ত বাক্যে একটা বাক্য ফার্স্ট ইনডিফিনিট থাকবে, দেনের পরে বাক্যটা ফার্স্ট পারফেক্ট থাকবে প্রথম অংশ, দেনের পরে বাক্য ফার্স্ট ইনডিফিনিট। তার মানে নো সুনার দিয়ে বাক্যটা শুরু হবে ফার্স্ট পারফেক্ট, আর দেনের পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট। ঠিক তেমনি হার্ডলি দিয়ে বাক্য যেটা শুরু হবে সেটা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, দেনের হোয়েনের পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট। এইভাবে যেমন হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। তেমনি নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। এরকম। দেন বলছে যে অ্যাজ সোন অ্যাজ হচ্ছে যখনই। অ্যাজ সোন অ্যাজ বসানোর সহজ শর্ত হচ্ছে অ্যাজ সোন অ্যাজ সেই বাক্যে বসবে যেখানে দুদিকেই ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকবে। মানে অ্যাজ সুন অ্যাজ বসার শর্ত হচ্ছে ওই বাক্যে অ্যাজ সুন অ্যাজ বসবে যেখানে প্রথম বাক্যটাও ফার্স্ট ইনডিফিনিট, অ্যাজ সুন অ্যাজ বসবে মাঝখানে, পরের অংশে আবার ফার্স্ট ইনডিফিনিট থাকবে। এই হচ্ছে শর্ত। আবার এখানে লিখছি ইন অর্ডার টু, ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার টু হচ্ছে যেমন ইন অর্ডার টু একেবারে সিম্পল বাক্য, আর ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট একই কথা। ইন অর্ডার টু কি? জন্যে। যেমন আমি বললাম উই ওয়ান্ট টু do well in the exam in order to gain A+. We need to do hard work in order to get A+. আমাদের অনেক পরিশ্রম করতে হবে A+ পাওয়ার জন্য, এটার জন্য অর্থ ব্যবহৃত। আর ইন অর্ডার দ্যাট হচ্ছে সো দ্যাটের মতো। সো দ্যাট যুক্ত বাক্যে দ্বিতীয় সাবজেক্টের পর ক্যান বা কুড বসে। এখানে ইন অর্ডার দ্যাটের পরেও দ্বিতীয় সাবজেক্টের পর ক্যান বা কুড বসে। তাহলে আমরা একটা প্র্যাকটিসে চলে যাই। উপরে বক্সে কি দেওয়া আছে? এটা একটা বোর্ড কোয়েশ্চেন। had better, what if, what's it like, was born, as if, as soon as, have to, little. তার মানে এক্সামে আমাদের 10টা থাকবে, ওই 10টা সলভ করতে পারলে আমরা 5 নাম্বার নিশ্চিত হয়ে যাবে। তো 1 নম্বরে আমরা যেটা দেখতে পাই, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। তাহলে একটা, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ ফর ইয়ার্স উইথ নো রেজাল্ট। অনেক দিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। ড্যাশ ইজ ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ, লার্ন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শিক্ষা খুব কঠিন। তাহলে এখানে বাক্যের শুরুতে গ্যাপ আছে। আমরা এখানে দেখি যে কোনো ইট ড্যাশ ইজ ডিফিকাল্ট, এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নেই, তার মানে হোয়াট ইফও বসবে না, হোয়াটস ইট লাইকও বসবে না, উড ইউ মাইন্ডও বসবে না। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার, মানে বাক্যের শুরুতে সরাসরি ইট অথবা দেয়ার বসে যায়। যেমন এখানে ইট বসবে, ইট ইজ ডিফিকাল্ট টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শিক্ষা খুব কঠিন। ইউ নিড টু বি পেশেন্ট, তোমাকে ধৈর্য ধরতে হবে।
নাম্বার বি, ডু ইউ এগ্রি? রৌশো once said, man dash free from everywhere he is in chain. মানুষ একটা চেনের মধ্যে আসলে আছে, যতই স্বাধীন থাকুক কিন্তু একটা চেনের মধ্যে থাকে। হি ইজ মেয়ার এ বয়। তাহলে দেখো এখানে বলছে হি স্পিক্স ড্যাশ ইউ ওয়ার অ্যান অ্যাডাল্ট। তাহলে হি স্পিক্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, হি ওয়ার অ্যান অ্যাডাল্ট, ওয়ার হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তার মানে আমরা সূত্র জানি, এক নম্বর সূত্রটা, হি স্পিক্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়ার হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আমরা জানি মাঝখানে অ্যাজ ইফ বসবে। তাহলে সে এমনভাবে কথা বলে যেন সে একজন একেবারে অ্যাডাল্ট মানুষ। ছোট একটা শিশু বাচ্চা অনেক সময় অনেক পাকনা কথা বলে, আমরা তাকে মনে হয় যেন অ্যাডাল্ট, সে ওরকম আচরণ করে। এই জন্য বলছে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার অ্যান অ্যাডাল্ট, মনে হয় যেন অ্যাডাল্ট, একেবারে সে যুবক, প্রাপ্তবয়স্ক মানুষ। মাই সান ইজ অনলি 2 years old, আমার বাচ্চার বয়স মাত্র 2 বছর। হি কান্ট সে মা, লেট এলোন টক, মাই বলতে পারে না, কথা বলা তো দূরে থাক। তার মানে চিন্তা করা যায় না এমন, আমার বাচ্চার বয়স মাত্র 2 বছর, এখন পর্যন্ত মা ডাকতেই পারে না, লেট এলোন টক, কথা বলা তো অনেক দূরের কথা। তার মানে চিন্তা করা যায় না এমন, এটা লেট এলোন বসবে। হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে হচ্ছে খুব মেধাবী ছাত্র। হি ড্যাশ ফেল দেন কপি, তাহলে দেনযুক্ত বাক্যে আমরা জানি উড রেদার বসে, হি উড রেদার ফেল দেন কপি, সে বরং ফেল করবে তবু নকল করবে না। নাম্বার 8, ড্যাশ ইউ ডোন্ট পাস দ্য এক্সাম, নো প্রবলেম আই উইল অ্যাপিয়ার এগেন, যদি আমি ফেল করি আগামী বছর আবার পরীক্ষা দিব। তাহলে এখানে বসবে হোয়াট ইফ, কারণ হোয়াট ইফ হচ্ছে ব্যাপার না, আমি যদি পরীক্ষায় পাশ করতে না পারি কোনো ব্যাপার না, আগামীবার আবার পরীক্ষা দিব। তাহলে হোয়াট ইফ এবং হোয়াটস ইট লাইকের পার্থক্য বলেছি। হোয়াট ইফ বসার সত্য হচ্ছে বাক্যের শেষে প্রশ্ন থাকবে, আমরা এখানে এক্সামের পর প্রশ্ন পাচ্ছি এফ নাম্বারে। আমরা বলেছি বাক্যটা ভার প্লাস আইএনজি থাকবে না হোয়াট ইফে, এখানে ভার প্লাস আইএনজি নেই, এবং বলেছি এটা বাক্যের শুরুতে থাকবে, এটা বাক্যের শুরুতে আসছে। তাহলে হোয়াট ইফ ইউ ডোন্ট পাস দ্য এক্সাম, আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 8, ড্যাশ লিভিং ইন এ স্মল টাউন, তাহলে ড্যাশ লিভিং ইন এ স্মল টাউন, তাহলে শেষে প্রশ্ন আছে, শুরুতে গ্যাপ আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে হোয়াটস ইট লাইক বসবে। হোয়াটস ইট লাইক লিভিং ইন এ স্মল টাউন, কেমন হবে যদি ছোট শহরে থাকি? ইউ হ্যাভ বিন হিয়ার ফর মোর দ্যান 10 years, তুমি এখানে 10 বছরের বেশি আছো, ছোট শহরে থাকতে কেমন হবে? ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডি ইউ ড্যাশ লার্ন ইংলিশ, ইউ হ্যাড টু বা হ্যাভ টু লার্ন ইংলিশ, কারণ তুমি যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাও প্রত্যেকটা বই ইংলিশে লেখা, অতএব ইউ হ্যাভ টু অথবা হ্যাড টু, তুমি ইংরেজি শিখতে বাধ্য। বাংলাদেশে থাকো, তুমি ইংরেজি কম জানো, নো প্রবলেম অ্যাট অল, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডি ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ অর ইউ হ্যাড টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতেই হবে যদি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যেতে চাও, তুমি বাধ্য শিখতে। হি হ্যাজ বরোড মানি ফ্রম হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধু থেকে টাকা ধার করেছে। ম্যানেজ সাম মানি, হি ওয়াজ নট এবল টু ম্যানেজ সাম মানি, তাহলে আমরা এটা টু হিম ড্যাশ হি ক্যান সাম মানি, ইফ হি ক্যান সাম মানি, তাহলে আমরা বলতে পারি নেক্সট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সিক্রেট, এটা খুব গোপনীয় বিষয়, ইউ ড্যাশ নট টেল ইট টু এনিবডি, তো ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সিক্রেট, ইউ হ্যাভ নট টেল ইট টু এনিবডি, অথবা বললো ইউ হ্যাড বেটার বলবো আমরা, ভালো হবে, ইউ হ্যাড বেটার নট টু টেল ইট টু এনিবডি, এটা অনেক গোপন সিক্রেট, ভালো হবে যে তুমি কাউকে এটা বলো না বাবা, এটা খুব ভালো হবে আমার জন্য যে তুমি কাউকে এটা বলবে না, যে এটা খুব গোপনীয় একটা সিক্রেট, তুমি এটা কাউকেই বলবে না, এটা হচ্ছে তাহলে রিকোয়েস্ট করছে। তা আমাদের এখানে একটা বাদ পড়েছে আই নাম্বার, হি হ্যাজ বরোড সাম মানি ফ্রম হিজ ফ্রেন্ডস, হি উইল রিটার্ন ইট টু হিম ড্যাশ হি ক্যান ম্যানেজ সাম মানি, তাহলে আমরা এখানে বলবো অ্যাজ সুন অ্যাজ হি ক্যান ম্যানেজ সাম মানি, যখনই সে কিছু টাকা ম্যানেজ করতে পারবে তখন সে বন্ধুকে টাকাটা ফেরত দিবে। তাহলে আজকের ক্লাস আমরা সহজ একটা টপিক পড়েছি, আশা করি তোমরা এগুলো বারবার ভিডিওটা শুনলে এই
টপিকটা অনেক সহজ হয়ে যাবে আশা করি। আমরা তাহলে একটু রিক্যাপ করে নিই। যেমন আমরা বলেছি এখানে অনেকগুলো ফ্রেজ ওয়ার্ড বলেছি, অ্যাজ ইফ, আনলেস, লেস্ট, দেন হচ্ছে হ্যাভ বেটার, লেট এলোন, হ্যাভ টু, দেন বলেছি হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, দেন বলেছি উইথ এ ভিউ টু, উড রেদার, নো সুনার হ্যাড। এইভাবে এই শব্দগুলোর ব্যবহারগুলো যখন মুখস্থ ভালোভাবে থাকবে, এক্সামে বা কোয়েশ্চেন পেপারে দেখা মাত্রই বোঝা যাবে যে এই ফর্মুলাটা তো এমন জায়গায় বসবে, তাহলে খুব সহজ হয়ে যাবে। আশা করি এই সহজ টপিকটা তোমরা খুব ভালো করে বুঝেছ। আবার কোনো নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে প্র্যাকটিস বেশি করবে সেই ভালো পারবে। তো এই ফর্মুলাগুলো ভালো করে শিখলে আশা করি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেসও এগুলো কাজে লাগবে, দেন কানেক্টরে কাজে লাগবে, রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে। এগুলো শেখাটা খুব জরুরি। এই সহজ টপিকটিকে অবহেলা না করে সবাই মনোযোগ দিয়ে পড়বে, শিখে নেবে আশা করি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে। অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।